আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমাকে দয়া করে কেউ লাল বদর বলবেন না, মেধাবী বলবেন না, আমাকে জেনজি বলবেন না। আমি ঘৃণিত, আমি লজ্জিত, আমি ক্ষমা চাচ্ছি। আমাকে দয়া করে বলবেন না। আমি একজন সাধারণ পাইলট শিক্ষার্থী। আমি এইটুক পরিচয়ই গর্ববোধ করি। আমাকে দয়া করে এগুলো বলবেন না। আমি নিজেকে দাবি করি আমি দেশপ্রেমিক, কিন্তু আমি বীরশ্রেষ্ঠ ৭ জনের স্মরণ করি না। আমি বীরশ্রেষ্ঠ ৭ জনের মূর্তি ভাঙি, বুনো উল্লাস করে অসম্মানিত করি। আমি নিজেকে বলি আমি দেশপ্রেমিক। আমি মতিউর রহমানের আত্মত্যাগকে তুচ্ছ করি এবং আমি মতিউর রহমানকে আত্মত্যাগকে বলি প্রতারণা। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমি ৩৫০টি ফ্যাক্টরি সরাসরি বন্ধতে কোনো প্রতিবাদ করি না। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমি কপালে লম্বা করে পতাকা বাঁধি। আমি মপ তৈরি করি ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে, সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে আমি মপ তৈরি করি, চাঁদা আদায় করি। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমি শুধু দেশপ্রেমিক। বঙ্গবন্ধু তার জীবনের ৪৬৮২ দিন কারা নির্যাতিত থেকে, অনুমান স্বরূপ ১৩ থেকে ১৪ বছর কারা নির্যাতিত থেকেও সে দেশপ্রেমিকের পরিচয় দিতে পারেনি। সে সবচেয়ে এখন ঘৃণিত এই জেনজির মতে। সে দেশপ্রেমিক হতে পারেনি, কিন্তু আমি কপালে কাপড় বেঁধে আমি আমার দেশের জন্য লড়াই করি না, মবের জন্য প্রতিবাদ করি না। আমি আমার দেশের সাধারণ কৃষক, আজকে এই বছর কোন কৃষক সার পায়নি সরকারিভাবে, আমি সেটা নিয়ে কথা বলি না। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমাকে ক্ষমা করবেন। আমি ঘৃণিত, আমি লজ্জিত। আমাকে ক্ষমা করবেন। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত জুন মাসের তথ্য অনুযায়ী এদেশের খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ সামথিং কোটি টাকা। বর্তমানে সেটা বেড়ে এখন ৬ লাখ সামথিং কোটি টাকা হয়েছে। মাত্র ১৫ মাসে ৪ লাখ খেলাপি ঋণ বেড়েছে। ২ লাখ খেলাপি ঋণ ছিল। দেশে যথেষ্ট উন্নয়ন দেখেছি, সেগুলার হয়তো পারপাস স্বরূপ বলতে পারি, কিন্তু এই যে ৪ লাখ খেলাপি ঋণ বাড়ল, সেটা নিয়ে আমি কথা বলি না। আমি কপালে বড় পতাকা বাঁধি। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমি জাতীয় সঙ্গীত গাইতে দিতে পারি না। জাতীয় সঙ্গীতকে বলি একজন হিন্দুর রচয়িতার প্রণয়ন করা সঙ্গীত। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমি সেক্টর কমান্ডারদের সম্মান করি না। আমি মহান মুক্তিযুদ্ধের মহান নায়ক, আমার দেশের অস্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে লাঞ্ছিত করি। আমি তার মাথায় প্রস্রাব করি। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমাকে ক্ষমা করবেন। আমার পরের প্রজন্ম, আলফা প্রজন্ম এবং আমার মুরব্বীরা আমাকে ঘৃণিত প্রজন্ম বলে অলরেডি স্বীকৃত দিয়ে দিয়েছে। এজন্য আমি হয়তো কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার ঠিক মনে আছে, একটা স্মৃতিচারণ করি। আমার অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক আব্দুল মমিন স্যার, উনিও নিশ্চয়ই দেখবেন ভিডিওটি। সাইকেল নিয়ে, আমি তখন ক্লাস 6-এ পড়ি, সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিলাম। ওই মুহূর্তে স্যার আসতেছিলেন সাইকেল চালিয়ে অপোজিট প্রান্ত থেকে। স্যারকে শুধু সাইকেলের উপর থেকে সালাম দিতে হবে জন্য লাফ দিয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে এই যে আমার কাটার দাগটি এখনো আছে হাতে। আমি আমার প্রত্যেকটা শ্রেণী কক্ষের শিক্ষকদের অসম্মানিত করেছি, লাঞ্ছিত করেছি, আঘাত করেছি। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমি আমার শিক্ষককে অসম্মানিত করে আমি সম্মানিত হতে চাই। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমি আমার শিক্ষককে দেখলে কোনো স্কুলের প্রান্তে দাঁড়িয়ে সিগারেট আরো জোরে টান দেই। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমি অ্যাডভান্স, আমি প্রগতিশীল। আমাকে ক্ষমা করবেন। এরকম জেনারেশন থেকে আমি মুক্তি চাই। এই কালিমা থেকে আমি মুক্তি চাই। সারা জীবন এই কলঙ্ক থেকে আমি বের হতে পারবো কিনা আমি জানি না। আজকে কিছু স্মৃতিচারণ করি। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তার অনেক কথাগুলোকে অনেক সময় তুচ্ছ, ফান, বারবার কানে বাজা, এরকম কিছু ভাবতাম আমরা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। ডক্টর ইউনূস চাইলে উনি গ্রেট হতে পারতেন বাংলাদেশের। গত ৫৪ বছরের শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান উনি হতে পারতেন, কিন্তু উনি শেখ হাসিনার প্রত্যেকটি কথা
উনি কড়াই গান্ডে প্রমাণ করে দিয়েছেন উনি যা বলতেন, এবং আমি এখন শেখ হাসিনার প্রত্যেকটি কথাকে বিশ্বাস করি, ধারণ করি, এবং এটিও বিশ্বাস করি যে গত 54 বছরের এখন অবধি শ্রেষ্ঠ সময়কাল ছিল শেখ হাসিনার সরকার প্রধান। কারণ শেখ হাসিনার সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রিত ছিল, শেখ হাসিনার সময়ে ব্যবসা এখনকার থেকে 1000 গুণ ভালো ছিল, ব্যবসায়িকদের নিরাপত্তা ছিল। শেখ হাসিনার সময়ে ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা ছিল। শেখ হাসিনার সময়ে এদেশে দৃশ্যমান উন্নয়ন ছিল। শেখ হাসিনার সময়ে এদেশে শিল্প, সংস্কৃতি, কবিতা আবৃত্তি, মঞ্চ নাট্য সবকিছুর নিরাপত্তা ছিল। আমি তাই শেখ হাসিনার পক্ষে কথা বলি। আপনারা অনেক কিছু বলতে পারি। আজকে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 15 সেপ্টেম্বর 15 আগস্ট পর্যন্ত এদেশের টোটাল মার্ডার হয়েছে 1400। 5 আগস্ট পর্যন্ত সরকারি রিপোর্ট অনুযায়ী 800 খুন হয়েছে এই দেশে। তাহলে 5 আগস্টের পরে যে বাকি 600 জন খুন হলো, সেটার বিচার কে করবে? সেটার বিচার কে করবে? এই জবাবটা কে দিবে? পুলিশ হত্যা সেটা তো দৃশ্যমান, সেটা না হয় পরেই আসলাম। সবচেয়ে প্রথম এই আন্দোলনে সবচেয়ে প্রথম মার্ডার হয়েছে ঢাকা কলেজের সবুজ। আবু সাইদ মার্ডারের ঠিক 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে সে ছাত্রলীগের একজন কর্মী ছিলেন। সবুজ হত্যার বিচার কবে হবে? সবুজের হাতে কোনো সশস্ত্র অস্ত্র ছিল না, কিছু ছিল না। আমি নিজে সবুজের অনেক ছবি দেখাই দিতে পারি। প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমি বিচার দাবি করি আলাদা আলাদা করে। আপনি যদি বলেন জুলাই আন্দোলনের শহীদদের বিচারের কথা বলেন, আমি আপনার সঙ্গেই সুর মিলাচ্ছি। জুলাই আন্দোলনে মেয়র জাহাঙ্গীরের পিএস যে হত্যা হয়েছে তারও বিচার দাবি জানাচ্ছি। আমি সবুজের হত্যার বিচার দাবি জানাচ্ছি। আর পুলিশরা তো বাকি রইল। গত 1.5 বছরে শত শত হাজার হাজার যে হত্যাকাণ্ড হয়েছে, জলজান্ত, রাস্তাঘাটে, নদীতে, নালায়, সব হত্যাকাণ্ডের বিচার দাবি জানাচ্ছি। আপনার যে সরকারি 800 লিস্ট, ওই 800 লিস্টের আপনি অনেকেই যেমন এখন ভুয়া বেরোয়, মৃত্যুদণ্ড অনেকেই জীবিত হয়ে ফেরত আসে। তো অনেক আওয়ামী লীগের কর্মীরা যারা নিহত আন্দোলন চলাকালীন সময়ে তাদের নামও আছে। অনেকেই আরো আছে জুলাই আন্দোলনের সময় প্রশাসনের গুলিতে নিহত বা অন্য মব সন্ত্রাসী বা অন্য স্নাইপারে নিহত, সবগুলার সুষ্ঠু তদন্ত আমি দাবি করি। আমি সবগুলার বিচার দাবি করছি। সব হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার। কিন্তু আপনারা এখন জালিম হয়ে গেছেন। আজকে যে বাউল সঙ্গীতের সমর্থক বলে যাকে আপনারা আজকে গণপিটুনি দিলেন, এই যে অন্যায় জুলুমটা করলেন, এই আপনাদের অন্যায় জুলুম দেখে কি বিধর্মী অন্য 2 জন আপনার ধর্মের প্রতি আকৃষ্ট হবে? কখনোই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যার শুধু মহানুভবতা, দানশীল, ক্ষমাশীলতা দেখে পুরো বিশ্বে তার জনপ্রিয়তা ছিল সবচেয়ে বেশি। শুধুমাত্র এই গুণাবলীর কয়েকটা গুণাবলীর জন্য উনি শ্রেষ্ঠ মানুষ। আর ওনার দেখানো পথ আমরা অনুসরণ করি, ওনার ধর্ম পালন করি, কিন্তু আমাদের আচরণে মনে হয় আমরা জালিম। আমাদের আচরণ দেখে কোনো বিধর্মীরা আকৃষ্ট হয় না, আমাদের থুতু দেয়, ঘৃণা করে। আবুল সরকার ধর্ম নিয়ে বিকৃতি করলে আবুল সরকারের বিচার হওয়া উচিত। তেমনি ভাবে যে হুজুরগুলা বলাৎকার করে তাদেরও বিচার হওয়া উচিত এবং লাউডলি কথা বলা উচিত সবার। যে হুজুররা ধর্ম নিয়ে বিকৃত স্বরূপ বলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করি বলে, বড় বড় হুজুররা, এই জন্য তাদেরকে নিয়ে আপনারা কিছু বলতে পারেন না, তাদেরকে নিয়েও বলা উচিত। তাহলে আপনারা নিরপেক্ষ হবেন, তাহলে এদেশের নিরপেক্ষ মানুষ
যারা মন থেকে নিরপেক্ষতা বিশ্বাস করে, তারা সবাই এক কাতারে আসবে। আপনারা দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন, আপনারা জঙ্গিবাদের দিকে শেখ হাসিনার কথার প্রমাণ আপনারা করে দিয়েছেন। আপনারা সারাদিন বলেন ইন্ডিয়ান আধিপত্য। তো আমি এখানে বসে আছি, রুমের 4টা দেয়াল 4 কর্নারে, ধরেন এটা ইন্ডিয়ার বর্ডার। আলটিমেটলি আমার উপর ইন্ডিয়ার আধিপত্য থাকবে না, আধিপত্য থাকবে মালয়েশিয়ার। বাংলাদেশ থেকে মালয়েশিয়ার পাকিস্তানের দূরত্ব প্রায় সেম। আপনি 5 আগস্টের পরে পাকিস্তানের অ্যাম্বাসিডার গুলা এখানে আসে, পাকিস্তানের সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, পাকিস্তানের 3য় লেভেলের সামরিক কর্মকর্তারাও এখানে আসে প্রত্যেকদিন। তারা থাকে সামরিক স্থাপনায়, তারা বসবাস করে, নিজের বাড়ির মতো এখন থাকে কন্টিনিউ। পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো, রাজনৈতিক সংগঠনগুলো এখানে এসে সংবাদ সম্মেলন করে, এখানে প্রোগ্রাম করে, রাজনৈতিক প্রোগ্রাম। আর আপনি বলেন ইন্ডিয়ান আধিপত্য। বাংলার মানুষ এগুলো বুঝে। শেখ হাসিনার কথাগুলো সত্যি হয়েছে। যদি সময় থাকে কথাগুলো শুনেন, ইনশাল্লাহ। দেশকে যদি ভালোবাসেন, যদি দেশত্বপ্রেম থাকে, তাহলে কেউ দুর্নীতি করতে পারে না। আসিফ যেমন কপালে পতাকা বাঁধে, কিন্তু কপালে পতাকা বেঁধেই ওর পিএস দুর্নীতি করে 6 মাসে 300 কোটি টাকা, সেটা নিয়ে আপনারা কথা বলেন না। আপনারা বন্দর মাসুদের শত শত কোটি টাকার দুর্নীতি নিয়ে কথা বলেন না। আপনারা নিজেকে বলে দেশপ্রেমিক, আপনারা নিজেকে দাবি করেন আপনারা মুক্তিযুদ্ধ সম্বন্ধে অনেক জানেন। মুক্তিযুদ্ধের অকট্ট দলিল বঙ্গবীর কাদের সিদ্দিকী, যে জীবন বাজি নিয়ে দেশের জন্য লড়াই করেছে, যে জলজান্ত বাস্তব দলিল, সে মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানে না। ফজলুর রহমান, যে মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, সে মুক্তিযুদ্ধের যে অকাট্য দলিল, সে মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানে না। মুক্তিযুদ্ধের সম্বন্ধে জানে কুখ্যাত খুনি 15ই আগস্টে 17 জন বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকারী, পৃথিবীর নিকৃষ্টতম খুনের মাস্টার মাইন্ড ডালিমকে আপনারা অনুসরণ করেন জেনজি হয়ে। আপনারা তাকে প্রোফাইল পিকচার দেন। আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি আপনাদের, এবং এই কালিমা থেকে এই যে মুক্তি চাই। আপনারা বাবরের মতো সন্ত্রাসীকে আপনারা নিজের প্রোফাইলে পোস্ট করেন এবং বিপরীতে ক্যাপশন দেন ইন্ডিয়ার আগ্রাসীর বিপরীত স্বরূপ আমরা পোস্টে। আপনারা এই মেন্টালিটি নিয়ে আগানোর চেষ্টা করেন। আপনারা নিজেরা বলেন দেশপ্রেমিক। আপনারা যদি দেশপ্রেমিক হতেন, আপনারা নিরপেক্ষতা তৈরি করতেন। ডক্টর ইউনূস প্রথম দিন যে বলেছিল আমরা সবাই এক প্লেটে খাবো, এক প্লেটে হয়ে চলবো, উনি এটি করতে পারলে উনি হতেন শ্রেষ্ঠ, কিন্তু উনি হয়েছেন সবচেয়ে নিকৃষ্ট, এবং ওনার পতন অনিবার্য। বাংলার মানুষ আজ ঘরে ঘরে বুঝে গেছে, প্রমাণিত হয়ে গেছে যে বাংলার মানুষের ভালো চাই কে। এই বাংলাদেশের মানুষের 13 বছর জীবনের যৌবন জেলে কাটিয়ে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন দিয়ে নিজের পরিবার পর্যন্ত ব্লীন হয়ে গেছে এই দেশের জন্য, তাও তিনি দেশপ্রেমিক হতে পারেনি আপনাদের কাছে। আমাকে ক্ষমা করবেন। আমার জাতি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। আমি ঘৃণা করে প্রত্যাখ্যান করি। আমি লজ্জিত। আমি একসময় গর্ববোধ করতাম 5 আগস্টের আন্দোলনে যারা দেশকে ভালোবাসার কথা বলে আপনাদেরকে মাঠে নামিয়েছিল, যারা প্রকৃত দেশপ্রেমিক, তারা সবাই ঘরে ফিরে গেছে, তারা অনুতপ্ত। আর যারা চাঁদাবাজ, মববাজি, কিছু সংখ্যক মানুষ রাস্তায় থেকে পুরো বাংলাদেশের মানুষের জীবন অতিষ্ঠ বিতৃষ্ণা করে দিয়েছে, এবং এদের বিতাড়িত সময়ের ব্যাপার মাত্র। এদেশের মানুষ বিপ্লবী চেতনার মানুষ, অবশ্যই এদের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তুলবে। আমার দেশ ভালো থাকুক, আমার দেশ এগিয়ে যাক। তারপরেও অনেক পিছিয়ে গিয়েছি, তারপরেও দোয়া করি আমার দেশ ভালো থাকুক।
দেশের মানুষ নিরাপদে থাকুক। আল্লাহ এদেরকে সুবুদ্ধির উদয় দিক, আল্লাহ এদেরকে সঠিক পথ দেখাক। আল্লাহর নামে, আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর কথা বলে যে বিকৃত ধর্মচর্চায় যে করে এরা দেশের মধ্যে, এদেরকে আল্লাহ সুবিদ্যায় দিক এবং সুবুদ্ধি দিক। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি দেশের জন্য নামাজে ফরিয়াদ করি, দেশ সুস্থ হোক, স্বাভাবিক হোক। দেশের মানুষের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সুস্থ, সুন্দর, স্বাভাবিকভাবে রাখে এবং সুবুদ্ধি দেয়। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।